ইরানে খামেনি যুগের অবসান, সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের খবর নিশ্চিত করল রাষ্ট্রীয় গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 2 শতাধিক। বহু দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্থগিত, যাত্রীদের ভোগান্তি, প্রবাসীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ বাংলাদেশ সরকারের, সতর্ক করে নির্দেশনা। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী, জনস্বার্থ বিরোধী কিছু হলে বিরোধিতার ঘোষণা ডাক্তার শফিকুরের। 2 বছর বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার, বড় চ্যালেঞ্জ বিপুল অঙ্কের দেনার চাপ। সিস্টেম লস কমিয়ে ঘাটতি সামলানোর পরিকল্পনা, দুর্নীতি অযৌক্তিক ব্যয় কমানোই জোর। এবং গ্যাসের সরবরাহ লাইনে লিকেজ, সিলিন্ডারে কারসাজি, ঝুঁকিতে বহুতল ভবন ও বাসিন্দারা। 5 বছরে চট্টগ্রাম বিভাগে 827টি বিস্ফোরণে প্রাণ গেছে 12 জনের। সকালের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামেনির মৃত্যুর বিষয়টি জানিয়েছিলেন, যদিও তা নাকচ করে দিয়েছিল তেহরান। চলমান পাল্টাপাল্টি হামলায় ইরানে নিহতের সংখ্যা 200 ছাড়িয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। শনিবার স্থানীয় সময় ভোরে ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। হামলায় ক্ষতিগ্রস্ত হয় সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয়। আশঙ্কা করা হচ্ছিল হামলায় তিনি নিহত হয়েছেন। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে কথা জানান। তিনি ইরানের রেভলিউশনারি গার্ডস ও পুলিশকে সাধারণ মানুষের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর বোমা হামলা চালিয়ে যাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে নিহত হয়েছেন খামেনির মেয়ে, জামাতা ও তার নাতি। হামলায় 2 পক্ষেরই বাড়ছে হতাহতের সংখ্যা। একই দিনে ইরানের অন্তত 24টি প্রদেশে আক্রমণ চালানো হয়। নিহতের সংখ্যা দাঁড়ায় 2 শতাধিক। সরকারি ও সামরিক স্থাপনার পাশাপাশি 2টি স্কুলেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। পাল্টা জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের মার্কিন স্থাপনায় হামলা চালায় ইরান। এতে দুবাই ও বাহরাইনের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। কাতার জানায় ইরান থেকে 65টি ক্ষেপণাস্ত্র ও 12টি ড্রোন ছোড়া হয়েছিল। বেশিরভাগই প্রতিহত করা সম্ভব হলেও 2টি ক্ষেপণাস্ত্র আল উবেদ সামরিক ঘাঁটিতে আঘাত করে। এ অবস্থায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি কড়া বার্তায় বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই আন্তর্জাতিক আইনের কথা তুলে ধরে বলেন, ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি হামলাকে অপরিচিত আগ্রাসন হিসেবে বর্ণনা করেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানের রাষ্ট্রদূত বলেন, চলমান পারমাণবিক আলোচনা চলাকালে হামলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিরা দাবি করেন, আলোচনা কার্যত শেষ পর্যায়ে পৌঁছেছিল এবং এগিয়ে নেওয়ার মতো কোনো ভিত্তি আর ছিল না। মালিহা সুহরবার্দী, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। যাচ্ছি তার কাছে। আলিফ, আপনাকে স্বাগত। আলিফ, কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর বিষয়টি এবং তার জামাতা এবং নাতিও মারা গেছে। আমরা এর আগে দেখছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তারা দাবি করছিলেন যে আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর বিষয়টি দাবি করছিলেন, কিন্তু এটি অস্বীকার করা হচ্ছিল। তবে এখন যখন কিনা রাষ্ট্রীয় গণমাধ্যমের পক্ষ থেকে আসলে নিশ্চিত করা হলো, এই জায়গায় এসে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আসলে যে ব্যাপারটি জানাচ্ছে সেটি হলো প্রথম দফায়, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে এপিক ফিউরি যে হামলাটি, আসলে আক্রমণটি, সেই আক্রমণের প্রথম দফায় যখন কিনা আয়াতুল্লাহ খামেনির কার্যালয়ের সামনে অ্যাটাক করা হলো কিংবা হামলাটি চালানো হলো, ওই সময়ই হয়তো তার মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল। অর্থাৎ গতকাল প্রথম যে হামলাটা হয়েছিল তার অফিসের সামনে, আসলে কার্যালয়ের সামনে, তখনই হয়তো এই তার মৃত্যুটি নিশ্চিত হয়ে গেছে। যদিও ইরানের জনগণের যে মনোবল সেটি ধরে রাখার জন্য হতে পারে বা যে কোনো কারণেই হোক, তেহরানের পক্ষ থেকে আসলে তা অস্বীকার করে আসা হচ্ছিল।
তবে এই জায়গায় আরেকটি দিক কিন্তু আসলে উন্মোচন হয়ে যাচ্ছে। এই যে আয়াতুল্লাহ আলী খামেনি তার যে ইরানি জাতীয়তাবাদ বা এই যে তার ইরানের জনগণকে ঐক্যবদ্ধ করে রাখার যে একটি প্রয়াস সেই শুরু থেকে ছিল, যেটি কিন্তু ট্রাম্পের আসলে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার প্রথম দফায় যখন ট্রাম্প ক্ষমতায় আসে, সেই প্রথম দফার যে জেসিপিও চুক্তি, সেই চুক্তি থেকে যখন কিনা যুক্তরাষ্ট্র অনৈতিকভাবে চুক্তি ভঙ্গ করে বেরিয়ে যায়, একতরফাভাবে বেরিয়ে যায়, এবং সেই সময় থেকে ইরানও কিন্তু আসলে পারমাণবিকভাবে যে শক্তি অর্জন বা শক্তিমত্তা প্রদর্শন, সেই জায়গায় আসলে এই খামেনির অবদান কিন্তু অনস্বীকার্য ছিল, এবং সেটি আসলে ট্রাম্পের ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এবং সেই সময় থেকে গতবারের 9 মাস আগের যখন আক্রমণ হলো ইসরায়েলের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, তখন যদিও একটু রাগঢাক রেখেই সবকিছু বলা হচ্ছিল, এই দফায় কিন্তু আসলে ট্রাম্প আর কোনো রাগঢাক রাখেননি। তিনি একদম প্রকাশ্যভাবেই বলে দিয়েছেন শুধুমাত্র ইরানের রেজিম চেঞ্জ করা কিংবা ইরানের এই শাসনকে, আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে যে শাসন, এই শাসনকে অপশাসন আখ্যা দিয়ে এর থেকে জনগণকে মুক্ত করাই আসলে তার লক্ষ্য, এই ব্যাপারটি তিনি প্রকাশ্যেই ঘোষণা দিয়েছিলেন। এবং সেই জায়গায় যখন কিনা রেজা শাহ পাহলভি আজকে এই খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর, রেজা শাহ পাহলভিও কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন, এবং তিনি জানিয়েছেন ইরানের জনগণের স্বাধীনতা আজ তাদের হাতের মুঠোয়। অর্থাৎ এই জায়গায় যে আসলে একটি বহুমুখী মনোভাব আসলে ইরানিদের মধ্যে প্রকাশ পাচ্ছে, সেই ব্যাপারটি কিন্তু স্পষ্ট হয়ে উঠছে মামুন। কিন্তু পরমাণু আলোচনা যে চলছিল তার ভেতরে 10 দিন সময় দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন 10 দিনের মধ্যে, 8 দিনের মাথায় হামলা হলো। 10 দিনের মধ্যে যদি ইরানের পক্ষ থেকে নমনীয়তা প্রদর্শন করা না হয় কিংবা পরমাণু শক্তিমত্তা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে যদি ইরান সরে না আসে, সেই জায়গায় হয়তো বড় কিছু হতে যাচ্ছে, এ ধরনের শঙ্কার কথা ছিল। এবং তার মধ্যেই কিন্তু যেমনটি আমরা গতদিনও বলছিলাম, তার মধ্যে 8 দিন যেতে না যেতেই কিন্তু আসলে ইসরায়েলের পক্ষ থেকে হামলাটি চালানো হলো, এবং ইসরায়েলই প্রথম দাবি করে বসলো এই জায়গায় আসলে যুক্তরাষ্ট্রের মদদ রয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ইরানও পাল্টা জবাব দিয়েছে খুব তাড়াতাড়ি। গতবারের আক্রমণের সময় আমরা দেখেছি কিছুটা ধীরে এগিয়েছিল ইরান, তবে এই দফায় কিন্তু আসলে তারা খুব একটা অপেক্ষা করেনি, শুধুমাত্র ইসরায়েলে হামলা করে তারা ক্ষান্ত হয়নি। এই জায়গায় তারা হামলা চালিয়েছে মার্কিন সামরিক ঘাঁটি যে সমস্ত দেশে রয়েছে সেই সমস্ত জায়গায়। এবং আয়াতুল্লাহ আলী খামেনির এই মৃত্যু কিন্তু আসলে ইরানকে শক্তভাবেই ধাক্কা দিবে বলে আমাদের কাছে যতটুকু প্রতীয়মান হচ্ছে, কিংবা বিশ্লেষকরা যেমনটি বলছেন, আসলে এই জায়গায় খামেনির আসলে অবদান কতখানি, কিংবা খামেনির জীবন বৃত্তান্ত, ইরানের জায়গায় আসলে ইরানকে কি করে উজ্জীবিত রাখা, সেই জায়গায় সবকিছু মিলে খামেনির যে অবদান, সেই ব্যাপারে আমরা একটু প্রতিবেদন দেখে আসতে চাই মামুন। ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির উত্তরসূরি হিসেবে ইরানের সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটন তেহরান উত্তেজনায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন পশ্চিমা শক্তির বিরুদ্ধে। স্থানীয় সময় শনিবার ইরানে চালানো ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলার পর গুঞ্জন ওঠে এই আক্রমণে এবারের লক্ষ্য খামেনির অবসান ঘটানো। স্থানীয় সময় শনিবার ইরানে তেহরানের উত্তরাঞ্চলের শেমিরান এলাকায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের কাছে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিস্ফোরণ ঘটে খামেনির কার্যালয়ের আশপাশেও। বিশ্লেষকদের ধারণা, ইরানি এবারে চালানো এই যৌথ হামলার মূল উদ্দেশ্য রাজনৈতিক পট পরিবর্তন, যার একমাত্র রাস্তা খামেনির মৃত্যু। আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে তিনি রাষ্ট্র, সামরিক বাহিনী ও বিচার ব্যবস্থার উপর চূড়ান্ত কর্তৃত্ব ধরে রেখেছেন। তার শক্তির মূল ভিত্তি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি ও বাসিজ বাহিনীর আনুগত্য। পশ্চিমা নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ বিক্ষোভ ও কূটনৈতিক চাপ, সবকিছুর মাঝেও তিনি যুক্তরাষ্ট্রকে প্রথম শত্রু আখ্যা দিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যে বলেছেন খামেনি থাকতে পারেন না। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুও ইঙ্গিত দিয়েছেন তাকে হত্যা সংঘাতের ইতি টানতে পারে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেও দাবি করেছিলেন খামেনির সহজ লক্ষ্যবস্তু, যদিও তাৎক্ষণিকভাবে হত্যা করা হবে না বলে মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক হামলার পর ট্রাম্প ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ইরানিদের সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। আল জাজিরার বিশ্লেষক আলী হাশেমের মতে, ইরানের রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে এবার হামলা চালাচ্ছে নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের এই যে বর্তমান পরিস্থিতি আমরা জানিয়ে আলোচনা করছিলাম, আমরা সেই আলোচনায় যদি আরেকবার একটু ফিরি মামুন, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, আসলে আয়াতুল্লাহ আলী খামেনির যে ভূমিকা, সেই জায়গায় আসলে ইরানের যে শক্তিমত্তা, সেই জায়গায় এবং বিভিন্ন দিক থেকে কিন্তু আসলে ইরানের এখনকার পদক্ষেপ কি হতে যাচ্ছে। এবং ওই যে আমি যে প্রতিবেদনে যাওয়ার আগে বলে গেলাম যে রেজা শাহ পাহলভির পক্ষ থেকেও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে কিংবা ইরানের নতুন স্বাধীনতার যে বিষয়টি তুলে আনা হচ্ছে, সবকিছু মিলে আসলে সমস্ত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি, আমেরিকার মধ্যেও তো ডেমোক্র্যাট সেনেটরদের কেউ কেউ এই হামলার বিরোধিতা করছেন। ঠিক তাই এই কিছুক্ষণ আগে মার্কিন সিনেটর তিনি কিন্তু আসলে ট্রাম্পের এই যে হামলা চালানো, ইরানের রেজিম চেঞ্জের যে হামলা চালানোর নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন ট্রাম্প আসলে প্রকাশ্যে মিথ্যাচার করছেন।
আমেরিকান জনগণের কাছে, মার্কিন জনগণের কাছে আসলে মিথ্যাচার করছেন এবং এই আক্রমণটিকে তারা অনৈতিক আক্রমণ হিসেবে কিংবা নীতিসঙ্গত নয় এমন একটি দাবিও কিন্তু মার্কিন সিনেটররা করছেন আসলে। এবং সেই জায়গায় গত দফায় আমরা দেখেছিলাম মার্কিন নাগরিকরা কিন্তু আসলে এই আক্রমণের পক্ষে ছিলেন না কিংবা বিভিন্ন ধরনের মতভেদ ছিল, যদিও সেই মতভেদকে পুরোপুরি উপেক্ষা করে আসলে ট্রাম্প সেই আক্রমণ চালিয়েছিল। এ দফায় আসলে তার ব্যতিক্রম হয়নি। ট্রাম্প আসলে তার যে স্বভাবসুলভ যে খামখেয়ালিপনা কিংবা তার যে আসলে একরোখা মনোভাব, সেই মনোভাব থেকে আসলে ট্রাম্প এই হামলা এককভাবে পরিচালনা করার যে দুঃসাহসিকতা সেটি তিনি দেখিয়েছেন আসলে, এবং তারই ফলশ্রুতিতে আজকের এই পরিণতি। এবং এই জায়গায় আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, ট্রাম্প কিন্তু শুরু থেকেই এই আক্রমণের মূল লক্ষ্য হিসেবে বলে যাচ্ছিল ইরানের জনগণের বিরুদ্ধে তাদের আক্রমণ নয় কিংবা যুদ্ধ নয়, তাদের লক্ষ্য ছিল ইরানের জনগণকে আসলে স্বাধীনতা এনে দেওয়া। এমনটি আসলে ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছিল। আয়াতুল্লাহ আলী খামেনি শাসনকে অপশাসন আখ্যা দেওয়া হয়েছিল এবং এখন তাদের পরবর্তী পদক্ষেপ আসলে কি হতে যাচ্ছে সেটি নিয়ে আসলে কিন্তু আয়াতুল্লাহ খামেনির পর এখন নেতৃত্বে আসলে ইরানে কে আসবে? যেহেতু দেখুন, এই জায়গায় আসলে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে রাখতে চাই। গত দফায় 9 মাস আগে যখন আক্রমণ হচ্ছিল তখন কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি তার মৃত্যুর পর আইআরজিসি কর্পসের যে প্রধান তাকে দায়িত্ব দিয়ে যাবেন এমন একটি কথা তিনি বলেছিলেন। তখন তিনি সময় পেয়েছিলেন হাতে, সেই জায়গা থেকে হয়তো বলতে পেরেছিলেন। কিন্তু এই দফায় আসলে তিনি কিন্তু এই আক্রমণ শুরু হওয়ার পর আর প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে পারেনি এবং এখন ধারণা করা হচ্ছে প্রথম দফাতেই আসলে তিনি শহীদ হয়েছেন কিংবা নিহত হয়েছেন। সেই জায়গায় আসলে তিনি আসলে তার পরবর্তী কাকে তার উত্তরসূরি হিসেবে দিয়ে যেতে চাচ্ছেন, প্রকাশ্যে কোনো তথ্য তিনি আসলে দিয়ে যেতে পারেননি। আর সামরিক সক্ষমতার কথা যদি বলি, যে আমরা দেখেছি যে গতকাল হামলার পরপরই মধ্যপ্রাচ্যের যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে, বাহরাইন, কাতার, সৌদি আরব, বিভিন্ন মার্কিন ঘাঁটিতে কিন্তু পাল্টা হামলা করেছে ইরান। সেক্ষেত্রে আমরা যদি বলি যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যৌথ আগ্রাসন, যৌথ হামলা, এই যৌথ হামলা ঠেকাতে ইরান আসলে প্রস্তুত কতটুকু, বা সেই সক্ষমতা ইরানের রয়েছে কিনা? এই প্রস্তুতির বিষয়টি যদি আমি বলতে চাই, আসলে এই আমরা যদিও জানি আমিরুল যে ইরানের সমস্ত সামরিক সক্ষমতা সম্পর্কে কিন্তু সব তথ্য প্রকাশিত আসে না। এটি আমি বলতে যাচ্ছিলাম কেবল যে এই জায়গায় আসলে এই যে পারমাণবিক আলোচনা চলছিল, পরমাণু ইস্যুকে নিয়ে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যে আলোচনা চলছিল, এই আলোচনার মধ্যেও কিন্তু স্যাটেলাইট চিত্রের মাধ্যমে ধরা পড়েছে ইরান তার পারমাণবিক যে শক্তি স্থাপনাগুলো রয়েছে, ফোর্দো, ইস্পাহান, এসব যে সমস্ত জায়গায় আসলে গত দফায় বা আগে আক্রমণ চালানো হয়েছিল, সেই জায়গাগুলোতে কিন্তু আসলে শক্তিমত্তা বা এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য কনক্রিটের ঢাল দিয়ে সেটিকে আসলে নিরাপদ রাখার চেষ্টা করা হচ্ছিল। এবং সেই জায়গায় আসলে তাদের পরমাণু সমৃদ্ধকরণ কিংবা সবকিছু মিলিয়ে সামরিক শক্তিমত্তার আসলে যে জায়গাটি, সেই জায়গাটিতে আসলে তারা কিভাবে এখন এই খামেনির মৃত্যুর পরবর্তীতে আসলে তারা কি পদক্ষেপ নিতে যাচ্ছে, সেই ব্যাপারে আসলে যত সময় গড়াবে তত আসলে আমাদের সামনে স্পষ্ট হতে থাকবে। এবং এই জায়গায় আসলে মার্কিন যে সেনা ঘাঁটিগুলো রয়েছে, সেই সেনা ঘাঁটিগুলো মুসলিম অধ্যুষিত দেশগুলোতে হওয়ার পরেও কিন্তু কাতার, বাহরাইন, তারা কিন্তু ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে। তো সেই জায়গায় আসলে এই যে ইরানের প্রক্সি নেটওয়ার্ক যেটি, সেই প্রক্সি নেটওয়ার্কটি আসলে ধসে গেলে কিংবা সেটি কার্যকর না হলে সেই জায়গায় ইরান কি করে সেটি প্রতিহত করবে যুক্তরাষ্ট্রের এই হামলা, ইসরায়েলের হামলা, কিংবা এই খামেনির মৃত্যুর পর আসলে তারাই যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলই কি আসলে হামলা চালিয়ে যাবে কিনা, কেননা তাদের যে উদ্দেশ্য সেটিতে তারা মোটামুটি সফল। একটু সময় গেলে জানা যাবে। শেষ প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাই, তা হলো যে বিশ্বের অন্যান্য শক্তিধর যে দেশগুলো রয়েছে তাদের কি মতামত এই আগ্রাসনের সম্পর্কে? আসলে আগ্রাসন নিয়ে তাদের মতামত তো বরাবরের মতোই খুবই প্রথাগত কিংবা খুবই গতানুগতিক। আসলে রুশ গণমাধ্যম যেমন আরটি, তারা যেরকম বিশ্লেষণধর্মী প্রতিবেদনে দেখিয়েছে আসলে যে সমস্ত দেশগুলো এটার সাথে সম্পৃক্ত কিংবা এর সঙ্গে সম্পৃক্ত না হয়েও এই যে বাণিজ্য চুক্তির মাধ্যমে, বাণিজ্যের মাধ্যমে তারাও কিন্তু আসলে শঙ্কার জায়গাটি প্রকাশ করেছেন। কেননা বাণিজ্যিকভাবে এই যে ইরানের হাতে যে ট্রাম্প কার্ডটি রয়েছে আসলে হরমুজ প্রণালী, সেটি বন্ধ হয়ে গেলে জ্বালানি তেলের যে বিপর্যয়টি ঘটতে যাচ্ছে, সেই সমস্ত ব্যাপারে তারা উদ্বেগ জানিয়ে আসছে। আসলে উদ্বেগ জানানো কিংবা তার পরিপ্রেক্ষিতে আসলে সেই পদক্ষেপ নেওয়ার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। আসলে আমিরুল আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্যবহুল একটি আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ভিন্ন মতামত বিভিন্ন দেশের। ইউরোপীয় ও পশ্চিমা অধিকাংশ দেশই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্তকে সমর্থন করছে। তাদের দাবি, ইরানের আগেই পারমাণবিক অস্ত্র ত্যাগ করা উচিত ছিল। এদিকে হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক ও স্পেন সহ বেশ কিছু দেশ। ইরান ইসরায়েল সংঘাতে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ব। কয়েকটি দেশ তেহরানের বিপক্ষে অংশ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুকে বাহবা জানাচ্ছে, অন্যদিকে আচমকা হামলার কড়া সমালোচনা করছে অনেকে।
ইরানের ওপর আক্রমণের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটজ বলেন, ইরানের জনগণের নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আছে। তার দাবি, জার্মানি আগেও ইরানকে পরমাণু কর্মসূচি স্থগিত ও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দাবি করেন, অটোয়ার সামরিক পরিকল্পনায় জড়িত নয়, তবে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে ঠেকানোর মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করে। এমনকি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার পেছনে ইরানকে দায়ী করেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ব্রিটিশ বাহিনী সমন্বিত প্রতিরক্ষামূলক পদক্ষেপে অংশ নিচ্ছে। তিনি ইরানকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান, উত্তেজনা কমানো ও কূটনৈতিক প্রক্রিয়ায় ফেরায় জোর দেন। ইরানের শাসন ব্যবস্থা একেবারে ঘৃণ্য। তারা তাদের নিজেদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, ভিন্ন মতকে নির্মমভাবে চূর্ণ করেছে এবং অঞ্চলকে অস্থিতিশীল করতে চেয়েছে। এমনকি যুক্তরাজ্যেও ইরানি শাসক ভিন্ন মতাবলম্বীদের এবং ইহুদি সম্প্রদায়ের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, হামলার বিষয়ে প্যারিসকে আগে জানানো হয়নি। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানান। একই সঙ্গে ইরানকে সদিচ্ছায় আলোচনায় ফেরার তাগিদ দেন। ইরানের পক্ষেও গড়ে উঠছে সমর্থন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলেন। একই সঙ্গে উপসাগরীয় দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকেও অগ্রহণযোগ্য বলেন। আনকারা যুদ্ধবিরতি ও আলোচনায় ফেরার জন্য কূটনৈতিক উদ্যোগ বাড়াবে বলে জানান তিনি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ট্রাম্প নেতানিয়াহু জোটের একতরফা সামরিক পদক্ষেপের সমালোচনা করেন, তবে ইরানি শাসন ব্যবস্থার কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বাণিজ্যিক জাহাজগুলোকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। এতে বিশ্বব্যাপী তেল সরবরাহে ব্যাঘাত সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। তেলের দাম আকাশ ছোঁয়া ও বৈশ্বিক মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, এভিয়েশন ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যেও এর প্রভাব পড়বে। বিশ্বের দৈনিক তেলের প্রায় 20% সরবরাহ হয় ইরানের হরমুজ প্রণালী দিয়ে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত দীর্ঘস্থায়ী হলে সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল $150 থেকে $200 পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে। এমন পরিস্থিতি 2026-এর বৈশ্বিক মুদ্রাস্ফীতি আরও তীব্র করতে পারে। বিশেষ করে উন্নয়নশীল অর্থনীতিতে খাদ্য ও জ্বালানির মূল্য আরও বাড়াতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ বড় এয়ারলাইনগুলো এরই মধ্যে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রুট পরিবর্তন শুরু করেছে। দীর্ঘমেয়াদে ফ্লাইট পথ পরিবর্তনের ফলে জ্বালানি ব্যয় বাড়বে এবং টিকিটের দাম বেড়ে যেতে পারে। এছাড়া আন্তর্জাতিক সংযোগ, কার্গো এবং ভ্রমণ শিল্পেও ব্যাঘাত তৈরি হবে। তেলের বাজারে মূল্যবৃদ্ধি শুধু জ্বালানি খাতকে প্রভাবিত করবে না, উৎপাদন খরচ, পরিবহন ব্যয় এবং খাদ্য মূল্যও বাড়াবে। আন্তর্জাতিক বাজারে ডলার ও অন্যান্য মুদ্রার অস্থিরতা তৈরি হতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে 28টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি জানান, এরই মধ্যে ফ্লাইট বাতিল হওয়া 850 যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। আর প্রবাসীদের সতর্ক করে নানা নির্দেশনা দিয়েছে দূতাবাস। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা বন্ধ করেছে সৌদি আরব, কাতার, বাহরাইন সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশ। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। বাংলাদেশ থেকেও মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করে এয়ারলাইন্সগুলো। এতে ভোগান্তিতে পড়েন বিমানবন্দরে আসা অনেক যাত্রী। আমার ফ্লাইট ছিল 5টা 10-এ, এখন বলে এই বিমান ক্যান্সেল হয়ে গেছে। যুদ্ধ হচ্ছে, এই কারণে মনে করেন আমার ফ্লাইট বাতিল হয়েছে। এজেন্ট থেকে বলছে যে তুমি অপেক্ষা করো। এটা যতদিন পরিস্থিতি শান্তিতে না আছে তারা কোনো কিছু জানাচ্ছে না। আমরা আগে কোম্পানি যদি আমার রিসিভ করে নেয় তাহলে হয়তো আমার কভার হতে ভালো হবে। আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। আমাদের ঢাকা টার্মিনাল থেকে এটা বলছে, ওই জায়গা থেকে এখনো কিছু বলে নাই। তাদের কল করতেছে, এখন রিসিভ করতেছে না। সে বলছে ওকে আছে সবকিছু, কিন্তু আমি এসে দেখতেছি বন্ধ আছে। এ অবস্থায় বিমানবন্দরে আসার আগে যাত্রীদের 13636 হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের যে মিডিয়াম ফ্লাইটগুলোকে হোল্ড করে রাখতে বলা হয়েছে। 13636 এই নাম্বারে যোগাযোগ করে তারা যেন এয়ারপোর্টে আসে, মানে আমরা না বলা পর্যন্ত যাত্রীরা যেন এয়ারপোর্টে না আসেন। স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের বিষয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন বিমান পরিবহন সংস্থাগুলো।
এখানে যাত্রীদের বিকল্প পরবর্তী ফ্লাইট যখন শুরু হবে তখন এগুলো বিকল্প ওয়েতে যেভাবে রিশিডিউল করা যায় সেভাবে করবে। যেহেতু এটা একদম বৈশ্বিক একটা প্রবলেম, এখন এটা সিদ্ধান্তটা ওইভাবেই আসতে হবে আর কি, সবার যেভাবে আসে সেভাবেই। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের খুব প্রয়োজন ছাড়া তাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সবার জন্য ইনডোরে থাকে, এখন তো আউটডোরে থাকাটা কোনোভাবেই সমীচীন না। খুবই জরুরি কিছু না হলে বাড়ির বাইরে যাবে না। পরবর্তীতে আমরা আরো হয়তো সিচুয়েশন বুঝে বক্তব্য দেব আর কি। এদিকে সংঘাতের জেরে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে 28টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, ফ্লাইট বাতিল হওয়া 850 যাত্রীর থাকার ব্যবস্থা করেছে সরকার। যেসব ফ্লাইটে প্যাসেঞ্জার ক্যান্সেল হওয়াতে যারা আছে তাদেরকে আমরা অ্যাকোমোডেশন করেছি এবং স্টিল এখন পর্যন্ত আমরা যারাই ফ্লাইট ক্যান্সেল তাদেরকে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ারও আমরা সব ব্যবস্থা নিয়েছি। ফরেন মিনিস্ট্রি সহ আমরা সব অ্যালার্ট আছি, যোগাযোগ অব্যাহত রয়েছে। যদি এ ধরনের সিচুয়েশন হয়, যেভাবে সেফটি দিয়ে আমাদের নাগরিকদেরকে আমরা নিয়ে আসার সব ধরনের ব্যবস্থা আমরা চেষ্টা করে যাচ্ছি। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসরত প্রবাসীদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস। জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। ইরান সহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতিতে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশন, কূটনীতিক ও কর্মকর্তা কর্মচারী এবং ইরানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও আকাশসীমা বন্ধ থাকায় অনেকেই কর্মসূত্রে ইরান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে যেতে পারছেন না। পরিস্থিতি ইতিবাচক দিকে গড়ালে তাদের বিদেশ গমন নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছে সরকার। ইরানের ট্রাম্প ও নেতানিয়াহুর সামরিক হামলার পক্ষে সমাবেশ করেছেন বিভিন্ন দেশে বসবাসরত ইরানের নাগরিকরা। তাদের দাবি, মুক্তির জন্য বাইরের দেশের হস্তক্ষেপের প্রয়োজন ছিল। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ধন্যবাদ জানিয়ে ইরানে শাসন পরিবর্তনের আশা প্রকাশ করেন তারা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে রাস্তায় তেহরানের বাসিন্দারা। তবে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইরানীয়দের মধ্যে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে। ওয়াশিংটন তেল আবিবের হামলাকে স্বাগত জানিয়ে সরকার পতনের দাবি অনেকের। স্থানীয় সময় শনিবার জার্মানির বার্লিনের পটসডামার প্লাৎজ স্কয়ারে হাজারো প্রবাসী ইরানি নেচে গিয়ে উদযাপন করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানান তারা। অনেকের হাতে দেখা যায় থ্যাংক ইউ ইউএসএ লেখা প্ল্যাকার্ড। একই চিত্র দেখা যায় হামবুর্গেও। চোখে জল নিয়ে সমাবেশকারীরা একে অপরকে জড়িয়ে ধরেন। ইরানি নির্বাসিত নেতা রেজা পাহলেভির ছবি হাতে নিয়ে ইরান স্বাধীন করো বলে স্লোগান দেন তারা। কেউই যুদ্ধ চায় না, তবে ইরানের জনগণের জন্য স্বাধীনতা অর্জনের অন্য কোনো উপায় নেই। এটি শুধুমাত্র বহিরাগত হস্তক্ষেপের মাধ্যমে অর্জন করা যেতে পারে। স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনাতেও রাস্তায় নেমেছেন ইরানীয় অভিবাসীরা। মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প বলে স্লোগান দেন তারা। তাদের অনেকেই আশা করছেন সরকার পরিবর্তনের মাধ্যমে পাহলেভি ক্ষমতায় এসে দ্রুত নির্বাচন দেবেন। এমনকি কিছু বিক্ষোভকারী খামেনির ছবির উপর পা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন, অবশেষে সামরিক সাহায্য এসেছে। আমরা অবশেষে স্বাধীনতার কাছাকাছি পৌঁছেছি, তাই আমরা আনন্দ উদযাপন করতে জড়ো হয়েছি। আন্দোলনকারীদের অনেকের দাবি ইরানের 80% মানুষ এই হামলায় আনন্দিত, কারণ তারা খামেনি সরকারের শাসনের অবসান দেখতে চান। শাসন পরিবর্তনের দাবিতে সমাবেশ হয়েছে আরও বেশ কিছু দেশে। লন্ডনের রাস্তায় ইরানের পতাকা হাতে গাড়িতে করে শোভাযাত্রা করেন ইরানীয়রা। আক্রমণকে স্বাগত জানান আয়ারল্যান্ডে বসবাসরত তেহরানের নাগরিকেরাও। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে। ময়মনসিংহে এক বছরে 111টি খুনের 20টি ছিনতাই সংশ্লিষ্ট অপরাধীরা ধরা পড়লেও জামিনে বের হয়ে ফিরছেন পুরনো পেশায়। আতঙ্কে বাসিন্দারা টহল বাড়ানোর দাবি। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামায়াতের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়নে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করলেও জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করবেন তারা। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা। কয়েকজন সাবেক উপদেষ্টাও যোগ দেন অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ। প্রয়াত প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণের মাধ্যমে সভাপতির বক্তব্য শুরু করেন জামায়াত আমির। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে সেই মহান ব্যক্তিত্বকে স্মরণ করছি। এমন ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার প্রত্যাশায় কোটি মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছে উল্লেখ করে জামায়াত আমির আগামীর সংসদ জনগণের জন্য অর্থবহ করে তোলার আশাবাদ ব্যক্ত করেন। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তা হাজারো মানুষের অকাতরে প্রাণ দেওয়ার মাধ্যমে অর্জিত হয়েছে। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের, এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। প্রধান বিরোধী দল আয়োজিত কোনো অনুষ্ঠানে সরকার প্রধানের আগমন। দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে এমন সংস্কৃতি ছিল অনুপস্থিত। আজ একই ইফতারের টেবিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বসে জানান দিচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়। আপাতত আগামী 2 বছর বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার। তবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিপুল অঙ্কের দেনার চাপ। যদিও সিস্টেম লস কমিয়ে ঘাটতি সামলানোর পরিকল্পনা করছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। পাশাপাশি ক্যাপাসিটি চার্জের চাপ কমাতে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সমঝোতার কথা ভাবা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি, লুণ্ঠনমূলক ব্যয়রোধ, সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খাতের আর্থিক চাপ কমানো সম্ভব। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও গ্রাহকের উপর চাপ হয়ে দাঁড়ায় ক্রমাগত দাম বৃদ্ধি। বিগত আওয়ামী লীগ সরকারের 16 বছরের শাসন আমলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে অন্তত 14 বার। তবু থেমে নেই এ খাতে দেনার চাপ। ফলে বিদ্যুৎ খাতে লোকসান ছাড়িয়েছে বছরে 50,000 কোটি টাকা, যা মেটাতে সরকারকে দিতে হচ্ছে বড় অঙ্কের ভর্তুকি। বিপরীতে এ ভর্তুকি কমাতে চাপ আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পক্ষ থেকে। নানামুখী এমন সব চ্যালেঞ্জের মধ্যেও আগামী 2 বছর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়ানোর পক্ষে নতুন সরকার। সেক্ষেত্রে সিস্টেম লস বা পদ্ধতিগত লোকসান কমানোর উপর জোর দেওয়া হচ্ছে, কিন্তু তাতে ঘাটতি কতটা পূরণ করা যাবে তা নিয়ে সংশয় রয়েছে। সিস্টেম লস আমি মনে করি তাতে সর্বোচ্চ 5,000 কোটি টাকা কমানো যেতে পারে, কিন্তু এটা এই বছর হয়তো 55,000 কোটি টাকা যাবে। তাহলে ওই 5,000 কমালেও কিন্তু 50,000 কোটি টাকা রয়ে যায়। 50,000 কোটি টাকার চাপ ইকোনমির জন্য সাংঘাতিক। সেক্ষেত্রে দুর্নীতি, লুণ্ঠনমূলক, অযৌক্তিক ব্যয় রোধের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে ব্যয়বহুল তেলভিত্তিক কেন্দ্রের উপর নির্ভরতা কমিয়ে তুলনামূলক সাশ্রয়ী জ্বালানি, গ্যাস, কয়লা ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। তারা বেশি বেশি পয়সা নিয়ে যাচ্ছে, নানাভাবে চুক্তি করেছে, নানা কৌশলে নিচ্ছে, সেই সব কৌশলে তো 1000টা কৌশল বানায় ফেলেছে। সেই সব কৌশলগুলোতে ইন্টারভেন করতে হবে। তরল জ্বালানি যে 7,000-8,000 মেগাওয়াট আছে, এগুলো বন্ধ করে দিতে হবে। দিলে 20-22,000 কোটি টাকা বছরে সেভ হবে। কয়লা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে 7,000 মেগাওয়াটের উপরে, তার উৎপাদন ক্ষমতা ব্যবহার হচ্ছে মাত্র 45%, যেটা 90% ব্যবহার হওয়ার কথা। বিদ্যুৎ খাতে ব্যয় বাড়ার আরেক বড় কারণ বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ, যা গত বছর 40,000 কোটি টাকা ছাড়িয়েছে। আর সে চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদনকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতায় যাওয়ার পরিকল্পনা নীতি নির্ধারকদের। আমরা চেষ্টা করতেছি যাতে একটা
উইন উইন সিচুয়েশনের মধ্যে নিয়ে আসতে পারি। যেসব পাওয়ার স্টেশনগুলো দিয়ে গেছে, এগ্রিমেন্ট করে গেছে, এগুলোর সাথে নেগোশিয়েট করতে হবে, নেগোশিয়েট করে একটা জায়গায় নিয়ে আসতে হবে আমাকে, যেটা নিয়ে এসে যেটা জনগণও লাভবান হয়, যারা দিচ্ছে তারা লাভবান হয়। বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে নজরদারি ও নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ খাতে ঠিক চাপ, যার বোঝা চাপছে সাধারণ গ্রাহকের উপর, যদিও বাড়তি দামের দায় নিতে নারাজ ভোক্তারা। এক্ষেত্রে অযৌক্তিক ব্যয় কমানো সহ সাশ্রয়ী নীতিতে হাঁটার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. সকালের সময় আরও থাকছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে জামালপুরে কমেছে তুলার চাষ। উৎপাদন খরচ বাড়লেও দাম না পাওয়ায় লোকসানের সংখ্যায় কৃষক। আবাদ বাড়াতে সার্বিক সহযোগিতা। ত্রুটিপূর্ণ সরবরাহ লাইনে লিকেজের পাশাপাশি সিলিন্ডার গ্যাসে কারসাজি। ফলাফল বিস্ফোরণ ও আগুনের ঘটনা বাড়তে থাকায় চরম ঝুঁকিতে পড়েছে বহুতল ভবন ও তার বাসিন্দারা। গত 5 বছরে চট্টগ্রাম বিভাগে গ্যাস লাইন লিকেজ এবং সিলিন্ডার বিস্ফোরণে 827টি আগুনের ঘটনা রেকর্ড করেছে ফায়ার সার্ভিস। প্রাণ গেছে 12 জনের, আহত অন্তত 70 জন। এমন পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক সেন্সর বসানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাখাওয়াত চুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র কয়েক সেকেন্ডের বিস্ফোরণ, তার সঙ্গে কয়েক মিনিটের ভয়ঙ্কর আগুন, আর তাতে লণ্ডভণ্ড পুরো একটি পরিবার। চট্টগ্রাম নগরীর হালি শহরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা 6 আর গুরুতর দগ্ধ 3 জন। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বিগত 2021 সাল থেকে 5 বছরে 827টি এ ধরনের গ্যাস লাইন লিকেজ এবং সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় 12 জন নিহত ও 55 জন দগ্ধ হয়েছে। চলতি বছরে মাত্র 2টি ঘটনায় 24 জন হতাহত হয়। এর বাইরে 2025 সালের রেকর্ড 265টি বিস্ফোরণ আগুনের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার এবং গ্যাস লাইনের আগুন 826টা পেয়েছি, এর মধ্যে 51 জন আহত হয়েছে এবং 11 জন নিহত হয়েছে। এইসব কারণগুলো আমরা উদ্ঘাটন করতে গিয়ে দেখতেছি, বিশেষ করে গ্যাস সিলিন্ডারগুলো অনিয়মের কারণে যে ত্রুটিগুলো থাকে সেই লিকেজ থেকে অনেক সময় দুর্ঘটনা ঘটে। জনবসতিপূর্ণ ঘিঞ্জি এলাকা হিসেবে পরিচিত নগরীর চন্দনপুরা, দেওয়ানবাজার, আগ্রাবাদ, কালুরঘাট, ইপিজেড জেলার সীতাকুণ্ড, কুমিরা এবং কক্সবাজার সদর ও উখিয়া এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন তুলনামূলক বেশি ছড়িয়েছে। চট্টগ্রামে 1,46,000 গ্যাস সংযোগের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা, চা বাগান যেমন রয়েছে, ঠিক তেমনি গৃহস্থলী সংযোগ রয়েছে 1,42,523টি। এর মাঝে বার্নারের সংখ্যা 5,93,000। আর অন্তত কয়েক লাখ পরিবার ব্যবহার করছে সিলিন্ডার গ্যাস। আর এতেই বিস্ফোরণের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি লিকেজের কারণে ঝুঁকি বাড়ছে অগ্নিকাণ্ডের। মূলত ত্রুটিপূর্ণ সরবরাহ লাইন এবং সিলিন্ডার গ্যাসে ডিলার পর্যায়ে কারসাজির ফলে এসব দুর্ঘটনা ঘটছে। এক্ষেত্রে তদারকি প্রতিষ্ঠানগুলোর গাফিলতির কারণেই মানব বসতিও ঝুঁকির মধ্যে পড়ছে বলে অভিযোগ উঠছে। এগুলো রিপেয়ার করতে হয়, রিপ্লেস করতে হয়, সেটা এখানে করা হয় না। আর লাইসেন্স দেওয়ার পরেও এগুলো যে একটু সঠিকভাবে মেনটেন করা, টাইম টু টাইম এগুলো চেক আপ করা, এই জিনিসটা করা হয় না। রেগুলেটরি অথরিটির এ ব্যাপারে দায় আছে, আর সংশ্লিষ্ট যারা লাইসেন্স হোল্ডার তাদেরও এই ব্যাপারে দায় আছে। তবে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন এবং সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়তে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটকে। এসব আগুনে ভুক্তভোগীদের শরীরের বেশিরভাগ অংশ যেমন পুড়ে যাচ্ছে, তেমনি মারাত্মক ক্ষতি হচ্ছে শ্বাসনালীর। অনেকগুলো রোগী তো আপনার অজ্ঞান অবস্থায় চলে যায়, তাদের পুরো চামড়া যেগুলো আছে এগুলো পুরো বার্ন হয়ে যায়। এবং আমাদের এখানে যে শ্বাসনালী, যেটাকে আমরা বলবো ইনহেলেশন বার্ন, এই সমস্ত রোগীর এই সমস্ত প্রেজেন্টেশন যখন এগুলো নিয়ে আসে, তার তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন সেক্ষেত্রে এই সমস্ত রোগীগুলোকে সার্ভাইভ করা আমাদের জন্য মুশকিল হয়ে যায়। এই অবস্থায় লাইন লিকেজ কিংবা সিলিন্ডার বিস্ফোরণ ঠেকাতে আগাম সতর্কতা হিসেবে সেন্সর স্থাপনের পরামর্শ বিশেষজ্ঞদের। এই ঝুঁকিটা কিন্তু দিন দিন বাড়তেছে। ইনস্টলেশনের সময় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা যেন সেগুলো করা হয়, এবং সেখানে সেন্সর যদি আমরা লাগিয়ে রাখি, যদি একটা লাইনে অথবা ইনস্টলেশনে কোথায় ক্ষতি হবে সেটা যদি সেন্সর আগে আমাকে জানাই দেয়, তখন সেখানে টেকনিশিয়ান কি সেটা সঠিকভাবে নির্ধারণ করে এবং সেটা সমাধান করবে। চট্টগ্রামের হালি শহরের ঘটনার দুদিনের মাথায় 25 ফেব্রুয়ারি রাতে কক্সবাজার গ্যাস স্টেশনে ভয়াবহ আগুনে অন্তত 9 জন দগ্ধ সহ 15 জন আহত হয়েছেন। কমল দে,
সময় সংবাদ, চট্টগ্রাম। ময়মনসিংহে বেড়েই চলেছে ছিনতাই। বেপরোয়া ছিনতাইকারীদের হাতে ঘটছে হত্যার ঘটনা। অপরাধীরা ধরা পড়লে কিছুদিন জামিনে বের হয়ে আবারও ফিরছে একই পেশায়। তবে পুলিশ বলছে ছিনতাই রোধে বাড়ানো হয়েছে টহল। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ২৫ সালে ময়মনসিংহ জেলায় ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ২০টি ঘটনা ছিনতাই সংশ্লিষ্ট। ফলে আতঙ্ক বাড়ছে বাসিন্দাদের। অস্ত্রের মুখে আমাকে আর কি জিম্মি করে নিয়ে গেছে, আমার মোবাইল মানিব্যাগ যা ছিল সবই নিয়ে গেছে। আমি যে আবার দিনের বেলা আবার বের হবো, এতে আমি খুবই আবার আতঙ্কিত যে আমার সাথে এমন আবারও হয় নাকি। দিনের বেলা ঘটনা, আর চিন্তা করেন দিনের বেলা যদি আমরা নিরাপত্তা না পাই তা রাতের অবস্থাটা কি হইতে পারে। আমরা রাস্তায় বের হইতে ভয় পাচ্ছি, যে দিনেও তো ভয় কাজ করতেছে, কিন্তু দিন শেষে যদি আমরা সন্ধ্যায় একটু বের হতে চাই তখনও বের হতে পারতেছি না, কারণ যে কখন কি হয়ে যায়, প্রাণ হুমকির সম্মুখে আছি। বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন প্রান্তে প্রতি মাসে গড়ে ১,০০০-এরও বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটে। শুধু কোতোয়ালি মডেল থানায় প্রতিদিন গড়ে ৮ থেকে ১০টি অভিযোগ জমা পড়ে। তবে বিভিন্ন কারণে বেশিরভাগ ভুক্তভোগী মামলা করেন না। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন পুলিশের টহল কেবল প্রধান সড়কে সীমাবদ্ধ থাকায় অপরাধীরা অলিগলি এবং অন্ধকার মোড়গুলোকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছে। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের প্রায় ৯০% মাদকাসক্ত হওয়ায় মাদকের উৎসস্থল বন্ধ করাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আমাদের সব কিছুই বেড়ে গেছে, চুরি বেড়েছে, ছিনতাই বেড়েছে, মাদকের দৌরাত্ম্য বেড়েছে, কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। আইন শৃঙ্খলাকে যদি কঠোরভাবে প্রয়োগ করা না হয় তাহলে এই চুরি ছিনতাই বাড়বে এবং আমাদের শহরের যে কোনো সময় অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। পুলিশ বলছে ছিনতাই রোধে টহল বাড়ানোর সঙ্গে সংশ্লিষ্টদের তালিকা করা হচ্ছে। চুরি ছিনতাই প্রতিরোধে আমাদের জিরো টলারেন্স নীতি আমরা ঘোষণা করেছি এবং চুরি এবং ছিনতাইয়ের সাথে যদি যারা সংশ্লিষ্ট, যারা মদতদাতা, যারা আশ্রয়দাতা, আমরা তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেব, তাদেরও তালিকা আমরা প্রস্তুত করছি। জেলা পুলিশের তথ্য অনুযায়ী ২০২৫ সালে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে ৬০টি, গ্রেফতার হয়েছে ৪৬৭ জন। তাদের মধ্যে ৩৬২ জনই নগরীর স্টেশন রোড, পুরোহিতপাড়া, শানকিপাড়া ও মীরবাড়ি এই ৪ এলাকার বাসিন্দা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। শুরু হলো অগ্নিঝরা মার্চ। 1971 সালে ঘটনাবহুল এ মাসেই আসে পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের ঘোষণা। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা চিরতরে শেষ করতে গণহত্যা শুরু করে হানাদার বাহিনী। 25 মার্চ কালরাত সাক্ষী হয় নৃশংস হত্যাযজ্ঞের। ওয়ালিউল সাকিবের প্রতিবেদন। উনিশশো সালের 16 ডিসেম্বর যে দাবানলে পাকিস্তানকে পুড়িয়ে ছাই করে জন্ম হয়েছিল বাংলাদেশের, তার স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল মার্চ মাসেই। 1971 সালের 1 মার্চ তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 3 মার্চ অনুষ্ঠিতব্য গণপরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা। প্রতিবাদে 2 ও 3 মার্চ পালিত হয় হরতাল। 7 মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ মুজিবুর রহমান, যাতে আসে চূড়ান্ত লড়াইয়ের আহ্বান। তবে বাঙালিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমনে 25 মার্চ রাতে ভয়াবহ এক হত্যাযজ্ঞে মেতে ওঠে পাকিস্তানি হানাদাররা। ইয়াহিয়া খানের নির্দেশে দেশজুড়ে একযোগে চালানো হয় নিরস্ত্র নিরপরাধ বাঙালি নিধনের অভিযান। পরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান, যাতে পাক হানাদারদের রুখে দাঁড়ানোর প্রেরণা পায় বাঙালি। দীর্ঘ 9 মাস চলে রক্তক্ষয়ী যুদ্ধ। ডিসেম্বরের 16 তারিখ লেখা হয় বিজয়গাথা। বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলাদেশ। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। জামালপুরের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় চাষ হচ্ছে তুলা। লাভজনক হওয়ায় গত কয়েক বছর ধরে এতে ঝুঁকছেন স্থানীয়রা। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর কমেছে ফলন। কৃষকরা বলছেন উৎপাদন খরচ বাড়লেও দাম নিম্নমুখী। আবাদ বাড়াতে সার্বিক সহযোগিতার আশ্বাস তুলা উন্নয়ন বোর্ডের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট।
বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে তুলা চাষ। পরিপক্ক ফলন সংগ্রহ করতে ব্যস্ত কৃষক। জামালপুর সদরের পাথালিয়া, কম্পপুর, নাওভাঙা চরসহ ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকার পতিত জমিতে সিবি হাইব্রিড 1, সিবি 12 ও সিবি 13 জাতের তুলা চাষ চলছে। লাভজনক হওয়ায় গত কয়েক বছর ধরে এ চাষ সম্প্রসারিত হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর কমেছে ফলন। কৃষক বলছেন উৎপাদন খরচ বাড়লেও দাম নিম্নমুখী। এ কারণে এবছর লোকসানের আশঙ্কা সৃষ্টি হয়েছে। জ্বর তুফানের কারণে তুলে আর কুয়াশা বেশি পরিমাণ হওয়াতে এবার তুলে এবার অনেক কম ফলনে গত বছর ওর অর্ধেক পাওয়া যাবে। গতবার পাইতাম 10-12 বিঘাতে 12 মন, এবার তো 6-7 মন পাই। সার, কীটনাশক এইগুলোর দামগুলো একটু বৃদ্ধি পাইছে, কামলার বেতনগুলো একটু বৃদ্ধি পাইছে। ওনারা মনে করেন যে এইবার বছর আরো 200 টাকা কমাই দিছে, 3800 টাকা মন করছে। তাতে আপনার গৃহস্থরা এবার খুব ফসল মনে করেন যে খারাপ ফসল হয়েছে। বীজের দাম বাড়তি, সারের দাম বাড়তি, তারপরে হালের দাম বাড়তি, সব জিনিসের দাম বাড়তি। তুলা উন্নয়ন বোর্ড বলছে বিঘা প্রতি 14 থেকে 15 মন ফলন পাবেন চাষিরা। 362 জন কৃষক সরাসরি প্রণোদনা পাচ্ছেন। আবাদ বাড়াতে আরও সহযোগিতার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আশা করি তুলা চাষ বৃদ্ধি পাবে, চাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। প্রশিক্ষণ, চাষি সমাবেশ এবং চাষি র্যালির মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে আসছি। তুলা উন্নয়ন বোর্ডের তথ্য মতে এবছর জামালপুরে 310 হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে। সময় সংবাদ, জামালপুর। সরকার সমাজের উন্নয়নে কাজ করা তরুণদের পাশে থাকবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার সন্ধ্যায় ধানমন্ডির অর্কিড কনভেনশন হলে মজার স্কুলের ইফতার ও দোয়া অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় পর্যাপ্ত সরকারি স্কুল তৈরি করে শিশুদের উন্নত শিক্ষাদান ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার আশাও ব্যক্ত করেন তিনি। আমরা ইনশিওর করব প্রত্যেকটা স্কুলের কারিকুলামের স্ট্যান্ডার্ড যেন সিমিলার হয়, যেন সরকারি বিদ্যালয়গুলোতে পড়ে আমাদের সন্তানরা আগামীর ভবিষ্যৎ তাদের তৈরি করতে পারছে না, স্বপ্ন দেখতে পারছে না। তার জন্য মজার স্কুলে বা এরকম আরো অনেক কিছু তৈরি করতে হচ্ছে। এই জায়গাটা যেন আগামীতে করতে না হয়। তরুণরা বা যারা কাজ করছে সমাজের জন্য, তাদের জন্য বেসিক জায়গাগুলোতে তাকাতে না হয়। কারণ আমাদের সংবিধানে আমরা আমাদের সমাজকে, আমাদের শিশুদেরকে, আমাদের গার্ডিয়ানদেরকে প্রমিস করে দিয়েছি যে শিক্ষার সুব্যবস্থা সরকার তাদের জন্য করবে। দেখছেন সকালের সময়। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তায় দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে ইরানে ট্রাম্পের সামরিক হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মার্কি। যুক্তরাষ্ট্র থেকে লস্করুল মামুনের রিপোর্ট। ইরানে সামরিক অভিযানের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তায় দেশটির সন্ত্রাস বিরোধী ও গোয়েন্দা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার এই নির্দেশনা জারি করা হয়। সম্ভাব্য যেকোনো হুমকি শনাক্ত ও প্রতিহত করতে কাউন্টার টেররিজম সহ গোয়েন্দা সংস্থাকে উচ্চ সতর্কতায় প্রস্তুত থাকতে আহ্বান জানান দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI এর পরিচালক ক্যাশ পাটেল। যেকোনো হুমকি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও প্রতিহত করতে ফেডারেল গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে কাজ করার কথা জানান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান সিক্রেট সার্ভিস কর্মকর্তারা। নাগরিক ও ভ্রমণকারীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিভিন্ন রাজ্যের পুলিশ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন সিনেটর এডওয়ার্ড জে মার্কি। এক বিবৃতিতে মার্কি বলেন, এ হামলা কংগ্রেস অনুমোদিত নয় এবং তা নাগরিকদের জন্য বিপদ বয়ে আনবে। এ হামলা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি এবং ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক হুমকি স্বরূপ বলে উল্লেখ করেন 79 বছর বয়সী ডেমোক্র্যাট দলীয় সিনেটর এডওয়ার্ড জন মার্কি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দীর্ঘস্থায়ী পরিকল্পনা নয়, রাজনীতির মঞ্চের বেপরোয়াভাবেই ইরানে হামলায় উদ্বুদ্ধ করেছে যুক্তরাষ্ট্রকে। এমন তথ্য উঠে এসেছে রুশ গণমাধ্যম RTর একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। এতে দাবি করা হয় পর্যাপ্ত রসদের মজুদ ছাড়াই যুদ্ধ শুরু করা হয়েছে। আলোচনা ও শুল্কারোপ ব্যর্থ হওয়ায় এবং
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নিজের শক্ত অবস্থান প্রমাণ করতেই সামরিক হামলা বেছে নেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ইরানে হামলার ঠিক আগে পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা চলছিল সূক্ষ্ম পর্যায়ে। কয়েকটি কারিগরি বিষয়ে সমঝোতার আভাস ছিল, কূটনৈতিক আলোচনার পথও ছিল খোলা। এর মধ্যেই আচমকা এই হামলা ভেস্তে দিয়েছে সমঝোতা চুক্তির সব সম্ভাবনা। বিশ্লেষকদের ধারণা, কৌশলের পরিবর্তে এই যুদ্ধের বড় পরিচালক শক্তি হয়ে উঠেছে ওয়াশিংটন ও তেল আবিবের মরিয়া ভাব। মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া তথ্য বলছে, দীর্ঘস্থায়ী বিমান অভিযান চালানোর মতো পর্যাপ্ত রসদ পেন্টাগনের হাতে নেই। কিছু কর্মকর্তা বলেন 7 থেকে 10 দিনের বেশি জোরালো হামলা চালানো কঠিন। অর্থাৎ এই আক্রমণের পরিকল্পনা ছিল সীমিত সময়ের জন্য, যার উদ্দেশ্য ইরানের সরকারকে দুর্বল করে দ্রুত চাপ তৈরি করা। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ, কূটনৈতিক বিচ্ছিন্নতা ও অভ্যন্তরীণ অস্থিরতা তৈরির চেষ্টা, সব পদ্ধতি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তথাকথিত রঙিন বিপ্লব মডেলও কার্যকর হয়নি। বিকল্প নেতৃত্ব গড়ে তোলার চেষ্টাও ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের দাবি, আচমকা এই হামলা প্রমাণ করে ইরানকে টলাতে সব ধরনের কৌশল শেষ হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও এই হামলার পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করছে। ট্রাম্প প্রশাসন ইরান ইস্যুতে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল। এ অবস্থায় আসন্ন মার্কিন সরকারের মধ্যবর্তী নির্বাচনের আগে আলোচনা থেকে পিছু হটা রাজনৈতিকভাবে ক্ষতিকর হতে পারত। ফলে সীমিত সক্ষমতা জেনেও সামরিক ঝুঁকি নিয়েছে যুক্তরাষ্ট্র। এটি শক্তির প্রদর্শনের চেয়ে রাজনৈতিক বাধ্যবাধকতার প্রতিক্রিয়া বেশি প্রতীয়মান হয় বলে উঠে এসেছে রুশ গণমাধ্যম আরটির বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। সৌদি আরবে উমরা করতে গিয়ে আটকা পড়েছেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শনিবার তার দেশে ফেরার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েন মুশি। এদিকে এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। যুদ্ধের ক্ষতিকর প্রভাব ব্যাপক। যে প্রান্তেই ধ্বংসযজ্ঞ শুরু হোক না কেন তা প্রভাবিত করে গোটা বিশ্বকেই। যেখান থেকে বাদ পড়ে না ক্রীড়াঙ্গন। দুঃখজনক হলেও সত্যি, ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার প্রভাব পড়েছে দেশের ক্রিকেটাঙ্গনে। ওমরা পালন করতে সৌদি আরব গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সেখান থেকে শনিবার দেশে ফেরার কথা ছিল তার। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালে বাংলাদেশের সঙ্গে বন্ধ হয়ে যায় মধ্যপ্রাচ্যের বিমান চলাচল। মুশফিকের পরিকল্পনা ছিল ওমরা শেষ করে দুবাই হয়ে দেশে ফিরবেন তিনি, কিন্তু দুবাই যাওয়ার পর সেখান থেকে তার ফ্লাইট আবারও সৌদি আরবের জেদ্দায় পাঠানো হয়। ফলে সেখানেই আটকা পড়েন সাবেক অধিনায়ক। আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন আগে আমি উমরাহ পালন করার জন্য মক্কা এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবারও জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে টি-20 বিশ্বকাপ। এই আসরের সঙ্গে সম্পৃক্ত কেউ সরাসরি যুদ্ধ দ্বারা আক্রান্ত না হলেও মধ্যপ্রাচ্যের ক্রিকেটার এবং ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা ক্রুদের নিয়ে চিন্তিত বিশ্ব ক্রিকেট। মধ্যপ্রাচ্যের চলমান সংকট টুর্নামেন্ট পরিচালনায় সরাসরি কোনো প্রভাব ফেলেনি। তবে খেলোয়াড়, দলীয় ব্যবস্থাপনা, ম্যাচ অফিসিয়াল, সম্প্রচার কর্মী ও ইভেন্ট স্টাফ সহ উল্লেখযোগ্য সংখ্যক সংশ্লিষ্ট ব্যক্তি টুর্নামেন্ট শেষে নিজ নিজ দেশে ফেরার জন্য উপসাগরীয় অঞ্চলের বিমানবন্দরগুলোর ওপর নির্ভর করেন। বিশেষ করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর তাদের যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্র। আইসিসি ট্রাভেল ও লজিস্টিক্স টিম আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে, যাতে ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন হাব হয়ে বিকল্প রুট ও সংযোগ ব্যবস্থা নিশ্চিত করা যায়। এছাড়াও ক্রিকেটার ও সংশ্লিষ্টদের বিশ্বকাপ শেষে নিরাপদে দেশে ফিরতে একটি ডেডিকেটেড ট্রাভেল সাপোর্ট ডেস্ক চালু করেছে আইসিসি। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানে খামেনি যুগের অবসান, সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের খবর নিশ্চিত করল রাষ্ট্রীয় গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 2 শতাধিক। বহু দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্থগিত। যাত্রীদের ভোগান্তি, প্রবাসীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ বাংলাদেশ সরকারের, সতর্ক করে নির্দেশনা।
এবং 2 বছর বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার। বড় চ্যালেঞ্জ, বিপুল অঙ্কের দেনার চাপ, সিস্টেম লস কমিয়ে ঘাটতি সামলানোর পরিকল্পনা, দুর্নীতি অযৌক্তিক ব্যয় কমানোয় জোর। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।